মনে আছে তোমার? আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে। আমার ভাই এখনো বিছানায় পড়ে রয়েছে। তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেব। তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলেছিলে ভাই বোন থাকতে, আমিও রাজি হয়ে গিয়েছিলাম, শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা বলেই রিভা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি। শাহিদ বাবা ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর কলেজের প্রথম দিন। আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এবার পরিচয় দেই, আমি হলাম শাহিদ হাসান শাহি। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, নাম হচ্ছে সাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন। বাবা আর ভাইয়ে মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন। আর একটু আগে যিনি আমার ঘুম ভালো, তিনি হলেন আমার কলিজার টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ভাইয়ার আব্বুকে তো দেখতেছি না। তোর আব্বু আর ভাই অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, তাই সকালে গেছে। ও, নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম। হ্যালো, কোথায় আছিস? বাসা থেকে বের হয়েছি, তুই কোথায়? আমি এই রাস্তায় আছি। আচ্ছা, ওয়েট কর। তাড়াতাড়ি আসিস। এরপর সিফাতকে ফোন দিয়ে আসতে বললাম। সিফাত, রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয়, তাহলে আমরা তিনজন মিলেই সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটা সংগঠন আছে, যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম। রিক্সায় তিনজন ধরবে না, এই জন্য সিফাত আমাকে কোলে নিল। তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মতো আসা যায়। কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো। আমি নেমে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ জাগবে। আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, কলেজে দেখতে নয়। তিনজন মিলে ক্লাসে গেলাম, যে সামনে একটা বেঞ্চে বসে পড়লাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না। একটু পর স্যার আসলেন। স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন। এভাবেই প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলেই একটা ঘুম পাগল। ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে নিয়ে চলে যায়, তবুও বলতে পারবো না। তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না, আর সে লাভ হবে না, কারণ এখন আমি বিয়ে করিনি। যাই হোক, একটু ছাদে গেলাম। তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, প্রথম দিন কেমন কাটলো? ভালো। যাওয়ার সময় অসুবিধা হয়নি তো? না ভাইয়া। তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে? না আব্বু, আমাকে এইভাবেই ভালো লাগে। আচ্ছা, যা ভালো বোঝো, যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। রুমে এসে একটু ফেসবুক লগ ইন করলাম। আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে। রিক্সা করে যেতে যদি অসুবিধা হয়, তাই গাড়ি নিয়ে যেতে বলতেছে। কি করব বলেন, আমার এসব ভালো লাগে না। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকে আম্মু এসে ডেকে তুলে দিয়ে গেলেন। ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাবো, তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ও মা, আমার সাথে একটা মেয়েও পড়েছে। তার মানে ওর সাথে ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাআল্লাহ ক্রাশ খেলাম। যাই হোক, মেয়েটাকে তুলে বললাম, সরি দেখতে পাইনি। ইটস ওকে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আপনি? সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে। বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ। মনে করেছিলাম কয়েকটা চড় দিবে, তা না করে কত সুন্দর করে কথা বললো। আমি আবার ক্রাশ খেলাম। আমি এক ধ্যানে মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়েছি। কি যে মামা, কি হয়েছে? ক্রাশ খাইছি মামা। কস কি মামা? এ রাফি, আমাকে চিমটি দিত। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আও আও। কি হলো রে? শালা, আমি তোকে এত দূরে চিমটি দিতে বললাম? তুই বলছিস ধীরে দিতে। তোরা পারিসও বটে। মামা, ট্রিট দিবি কখন? পরে দেবো, আগে ক্লাসে চল। ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি। এমন সময় মেয়েটা মানে আমার ক্রাশ আসলো। এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে, কাছে থাকলেই কেমন যেন ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটাকে আমার পাশে বসতে দেখে রাফি আর শিফাত অন্য টেবিলে বসলো। আমার হাত কাঁপতেছে দেখে মেয়েটা বলল, এই যে মশাই,
কাঁপতেছো কেন? কই না তো, সত্যিটা বললে মান সম্মান আর থাকবে না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? শাহিদ হাসান শাহী, আপনার? সামিয়া জাহান। কি নাম রে, যেমন চেহারা তেমন নাম, আবার ক্রাশ খেলাম। কিছু বললে? কই না তো। তোমার নাম্বার দাও। হোয়াট, আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব? আমাকে কি ওইরকম ছেলে মনে হয়? কি বললি? কই কিছু নাই, নিন নাম্বার 0176449। এ রে, ভাব নিতে যাই একটু বেশি রাগাইয়া ফেলেছি। আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলে তাকাবি না। ঠিক আছে আপু। আপু বলে ডাকবি না, বুঝলি? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবি। ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুইজন নাই। আমি বিল দিতে চাইলে বললো সামিয়া নাকি দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতে রাফি বলল, মামা এত দেরি হলো কেন? আমি ওদেরকে সবকিছু বললাম। মামা, সামিয়া আপি মনে হয় তোকে ভালোবাসে। তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতে আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমোতে যাবো এমন সময় ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল, ধরলাম না, আবার দিল, এবার ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম সালাম, আমি সামিয়া। এত রাতে কি জন্য ফোন দিয়েছেন? কথা বলার জন্য। আজব তো, আমি এই প্রশ্ন করলাম। ওসব বাদ দাও, ডিনারে করেছো? হ্যাঁ, আপনি করছেন? হুম। এভাবেই কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরদিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা মেয়ে এসে বলল, ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটি? তুমি নতুন নাকি? হ্যাঁ। আমরাও সেম ইয়ার। তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি এখানে নতুন, তেমন কেউ পরিচিত নেই। ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা। তোর নাম কি? মিম, তোদের? আমি শাহিদ হাসান শাহী। আমি রাফি। আমি সিফাত। ক্লাসে যাবি না? চট। ক্লাস শেষে বসে থেকে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম। তখন স্বামী আমার দিকে রাগী ভাবে তাকে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুক লগ ইন করলাম। একটু পরে স্বামী ফোন দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওই, আমি তোর কোন কালের আপু লাগি? হ্যাঁ, আমাকে আর আপু ডাকবি না। ঠিক আছে, কি করতেছেন? বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। কিছু বললেন? কিছু না। ডিনার করেছো? হ্যাঁ, আপনি করছেন? হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমিও মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে সামি এসে আমার শার্টের কলার ধরে টেনে নির্জনে নিয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামির চোখ লাল হয়ে গেছে। বল, তোর এত কেন মেয়ের সাথে কথা বলা? কই, আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না। আপনি আমার কি যে আপনার সাথে কথা বলতে হবে? সামিয়ার মুখ নিমেষেই মলিন হয়ে গেল। না বললে কিভাবে বুঝবো? দেখো, আমি স্পষ্টভাবে বলতেছি, তোমাকে অন্য কোনো মেয়ের সাথে পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে। এসবের কারণে কি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কবে থেকে আমাকে ভালোবাসেন? মানে হচ্ছে, একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে। আমি সেখানে গিয়েছিলাম। তোমার এই কাজ আমার খুব ভালো লাগে। তারপর ম্যানেজারের কাছে থেকে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো। তখন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি। তার কয়েকদিন পরে তোমাকে দেখি একটা ভিক্ষুকের রেস্টুরেন্টে নিয়ে যাইয়া লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরও গভীর করে তুলেছে। আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। আর যখন জানতে পারলাম যে এই কলেজেই তুমি ভর্তি হয়েছ, তখন তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ
তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি এসেছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সত্যি আই লাভ ইউ। বলেই জড়ি ধরলো। আমিও জড়ি ধরে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়ি ধরে কান্না করতেছে। এই পাগলি কান্না করতেছেন কেন? কখনো ছেড়ে যাবে না তো? যাবো না, আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজন জড়ি ধরে কথা বলতেছি, হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল। পেছনে ফিরে দেখি রাফি আর সিফা দাঁড়িয়ে আছে। আমি আর সামি ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আসি। হয়েছে, থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার। আমরা তোর জন্য কত চিন্তা করেছিলাম, আর তুই এখানে। কর মামা কর, সমস্যা নেই। ভাবি, আমাদের বন্ধুটাকে দেখে রাখেন। সেটা তোমাদের বলতে হবে না। আচ্ছা কিরে দোস্ত, তুই আজকে ক্লাস করবি? না, আজকে আর ক্লাস করবো না, পড়তে যাব। ঠিক আছে যা। ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। এখন কি আপনি করে বলবে? তুমি করে বলবা? ঠিক আছে চলো। সামিকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসেনি, নিজেকে কেমন কেমন যেন মনে হচ্ছে। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। ওকে ওর বাসায় রেখে আমি আমার বাসায় আসলাম। রাতে শুয়ে আছি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, সামিয়াকে ঘোরাফেরা করা, এভাবেই চলে গেল 1 বছর। সামিয়া আর আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে। আমাদের সম্পর্কটা আমাদের বাবা মা জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। আল্লাহর রহমতে একে একে সব পরীক্ষা ভালোভাবেই দিয়েছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। এই জন্য আমাদের বাসায় সকলেই খুশি। তাদের কথা যাই হোক, লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো। আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না, শুধু আমার আর সামিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল, কেননা রিপন সামিকে বাজে কথা বলতেছে, আওনা নিয়ে টানাটানি করতেছে। রিপন হলো এই কলেজের সবচাইতে বেশি বকটে টাইপের ছেলে। এর আগে আমরা রিপনকে এইসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি। যাই হোক, আমি শিপাতকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিক গুলো নিয়ে আসতে বললাম। আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, দেখ শাহিদ, তুই আমাদের কাছে বাধা দিস না, প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস। রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিপনকে আর কথা বলার সুযোগ দিলাম না। এলো পাত্রে মারতে শুরু করলাম। আমি রিপনকে মারতেছি, আর দিকে রাফি, সিফাত আরো কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। রাফি আর সিফাত এসে আমাকে রিপনের থেকে কিছুটা দূরে সরে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে বল। আমি আম্মুকে সব বলে দিলাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবাই কলেজের সভাপতি হয় তার ছেলেকে মারার জন্য। আজকে আমাদের বিচার হবে। হলরুমে বিচার শুরু হলো। সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি, শুধু 50,000 টাকা জরিমানা করছে। আজকে ক্লাস শেষে স্বামীকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবেই কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি। আমার সঙ্গে একটা মেয়ে এসে বললো, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? কোন ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। জুনিয়র। সমস্যা নেই, ভাইয়া বলে ডাকবো। নাম কি তোমার? রিপা। বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবেই থাকতে পারি। সমস্যা নেই। হাপু, আপনার নাম কি? মিমকে বললো। আমার নাম মিম। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু বললো, সাইদ, সামিয়া মামুনিকে নিয়ে একদিন। ঠিক আছে বাবা। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবেই চলে গেল আরো 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাতে রুমে বসে আছি, রাত প্রায় 8টা বাজে। বসে থেকে ফোন টিপতেছি, মনে হলো কে যেন রুমে ঢুকেছে। দেখি রিপা। রিপা তুমি এখানে? রিপা মুচকে এসে বললো, আমি না আসলে কে আসবে? মিস্টার সাহিদ হাসান সাহি। মানে? মানেটা না হয় একটু পরেই জানতে পারবে, আগে হিসেবটা মিটিয়ে নেই। কিসের হিসাবের কথা তুমি বলতেছো? মনে আছে আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে? আমার ভাই এখনো বিছানায় পড়ে রয়েছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেব। তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলেছিলে ভাই বোন থাকতে, আমিও রাজি হয়ে গেছিলাম।
শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা বলেই রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি। রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিপার চিৎকার শুনে বাবা বলতেছে, কি হয়েছে মা, দরজা খোলো। রিপা দরজা খুলে সবাই তার বাবাকে জোরে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা, তোমরা না আসলে যেহেতু আমার সাথে। বলেই কান্না শুরু করে দিল। রিপার বাবার পেছনে দেখি মা, বাবা, ভাই আর ভাবি দাঁড়িয়ে আছে। বাবার কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে দূরে চড় মারলো। আমি বললাম, আব্বু বিশ্বাস করো, এই মুখ দিয়ে আর আমাকে আব্বু বলে ডাকবি না। ছি ছি আমজাদ, ছি, তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। রিপার বাবা আর আমার বাবা বন্ধু। আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলেছে, তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মেরেছে, এখনো বিছানাতে পড়তে পারতেছে না। আর তোর সেই ছেলে, ছি। বন্ধু, আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারিনি। আব্বু আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা, আজ থেকে আমাদের একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি তো বিশ্বাস করবে। তোর বাবা তোকে কি বললো শুনতে পাসনি? আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমিও আমাকে ভুল বুঝবে। ভাইয়া আমার থেকে মুখ ফিরে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জোরে ধরে কান্না করতে করতে বললাম, আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বললো, তুই যদি বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সেই কথাতে কষ্ট পাইনি, এই একটা কথা যে তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি। আমি তোমাদের কাছে এতই ঘৃণার পাত্র হয়েছি যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে আফসোস, তোমরা যেদিন তোমাদের ভুল বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে। এর থেকে বড় আফসোস, সেদিন তোমরা আমাকে খুঁজেও পাবে না। ভালো থেকো সবাই। বলে আমি বাস থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম, আম্মুকে দেখে রেখো আর এই অতমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অজর কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম, এই যে মিস রিপা খান, আপনি খুব ভালো অভিনয় করতে পারেন, যদি অভিনেত্রী হিসেবে যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটা পেতে পারেন। ভালো থেকো, আর পারলে এই ধর্ষককে ক্ষমা করো। বলে একটা অট্টহাসি দিয়ে বাস থেকে বের হয়ে আসলাম। বাসার বাইরে এসে ভাবতে দেখলাম, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, না এসব ভাবলে হবে না। আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। চলে যাব এই স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছ থেকে, যেখানে থাকবে না কোনো স্বার্থপরতা আর না থাকবে অবিশ্বাসীদের অস্তিত্ব। আরে মা বাবা যেখানে নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে দূরে ঠেলে দিলে। তবে এখানে তাদের কোনো দোষ ছিল না, যে কেউ আমাকে এই অবস্থায় দেখলে ধর্ষকের উপাধি দিয়ে দিত। হয়তোবা আমার মা বাবার চোখেও আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না। যাই হোক, ভাবলাম আজকে রাতে রাফির বাসায় থাকবো, কালকে সকালেই কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাবো এই শহর ছেড়ে, চলে যাবো অজানা পথে। ভাবতেই চোখের কোনায় বিন্দু বিন্দু জল বাসা বাঁধতে শুরু করলো। হাত দিয়ে চোখের পানি মুছলাম। রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা, তোমার কি হয়েছে? কণ্ঠ এমন লাগছে কেন? কিছু হয়নি আন্টি, আমি ঠিক আছি। রাফি বাসায় আছে? হ্যাঁ বাবা, আসো, রুমে যাও। আমি রাফির রুমে এসে দেখি রাফি শুয়ে থেকে ফোন টিপতেছি। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে শাহিদ, তুই এত রাতে? আমি আর কিছু না বলে রাফিকে জোরে ধরে কান্না করে দিলাম। রাফি আমাকে কাঁদতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে শাহিদ, বল আমাকে, তোর কি হয়েছে? আমি রাফিকে সব বললাম। রাফি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ দোষ, যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু কর। একদিন তারা তাদের ভুলে ঠিক বুঝতে পারবে। আমি চুপ আছি। রাফি বলল, শাহিদ, রাতে কিছু খেয়েছিস কি? না রে দোস্ত, ভালো লাগতেছে না, খাবো না। রাফি আর কিছু না বলে বাইরে চলে গেল। আর আমি খাটে বসে থেকে ভাবতেছি কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যেই সবকিছু পাল্টে গেল। রাফি রুমে এসে বলল, শাহিদ, প্লেটে খাবার আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে নে ভাই। না রে, খাবো না। দেখ দোষ, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। তারপর রাফির জোড়াজুড়িতে কিছু খেলাম। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম। রাফি প্লেট রেখে এসে আমার পাশে বসে বলল, এখন কি করতে চাচ্ছিস তুই? এই শহর ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবি? ঠিক আছে, ঘুমা। রাফি আমার পাশে শুয়ে পড়লো। আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা। সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দূরে ঠেলে দেবে? ভাবতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। যাই হোক, আজকে রাতটা কোনো মতো পার করলাম। সকালে উঠে নাস্তা করে আন্টি থেকে বিদায় নিয়ে চলে আসলাম।
আন্টিকে চলে আসার কথা বলিনি, বললে হয়তো আসতেই দিত না। কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম। টিসি নেওয়ার সময়ও প্রিন্সিপাল অনেক কথা শোনালো, সেগুলো মুখ বুঝে সহ্য করে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাইরে এসে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। সামিয়ার দিকে লক্ষ্য করতে দেখি সামিয়ার শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে। আমি সামিয়ার সামনে যেয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোনায় পানি টলমল করতেছে। আমাকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলো, কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে ঠকালে? তোমার যখন এতই দেহের প্রয়োজন, তাহলে আমাকে বলতে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতাম। সামিয়া আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমাকে আমার ঘৃণা হয়, শুধু ঘৃণা। তোমাকে ভালোবেসেছি, এটাই আমার বড় ভুল। তোমাকে আমার যা সহ্য হয় না। চলে যাও আমার সামনে থেকে। এ কথা বলে কান্না করতে করতে চলে যেতে চাইলো। আমি ওর হাত ধরে থামিয়ে বললাম, সামিয়া বিশ্বাস। আমাকে আর বলতে না দিয়েই, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বললি, বিশ্বাস? কাকে বিশ্বাস করবো, তোকে? একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমার কাছে এসে বলবি আমি কিছু করিনি? আমি তাই বিশ্বাস করব? তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি, ঘৃণা। আর কখনো তোর ওই পাপী মুখ নিয়ে আমার সামনে আসবি না। সামিয়ার মুখে চরিত্রহীন কথা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। যে আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছি, যে আমার একটা কথা না একটা মিথ্যা অপবাদ দিল। সামিয়ার সব কথাগুলো শুনে যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে চরিত্রহীন উপাধি পেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি সামিয়াকে বললাম, সামিয়া তুমি আমার কথা না শুনে আমাকে এত বড় অপবাদ দিলে। তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে, কিন্তু আফসোস আমাকে আর পাবে না। আর কোনোদিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। বলেই চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যাওয়া, যাতে করে আর কারো মায়ায় না পড়ি আর নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি ট্রাফিকে বলেছিলাম যে আমার জন্য ঢাকার যাওয়ার একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসে পড়লাম। একটু পরেই বাস ছেড়ে দিল। বাস চলার দূরত্ব যতই বাড়তেছে, আমার মনের ভেতর অশান্তি ততই বাড়িয়েছে। নিজের শহর ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না, কিন্তু বাধ্য। এই ছিল সামিয়ার ভালোবাসা, এই ছিল আমার জন্য সামিয়ার মনে বিশ্বাস। তবে অবিশ্বাস করারই কথা, যেখানে নিজের পরিবারের লোক, নিজের মা বাবা অবিশ্বাস করলো, আর এখানে তো 2 মিনিটের ভালোবাসার সম্পর্ক। ভাবতেছি ঢাকা যে আমি কি করব, কি খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল যা কিছু ছিল সব বাসায় রেখে এসেছি, শুধু সিম কার্ডটা পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিয়েছিল, এটাই আমার শেষ সম্বল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবো না। বাসের হেল্পার ডাকে ঘুম ভাঙলো। মা, ঢাকা পৌঁছে গেছি, নামেন। আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় থাকবো, বাসা কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম। সামনে তাকিয়ে দেখি একটা টং চায়ের দোকান। এই দোকানে যেয়ে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে? নতুন নাকি মামা? হ্যাঁ। মামা, ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল, সামনের দিকে খোঁজ করেন দেখি। আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে বলতেছি, এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটা কি এতই সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, এই শহরের মানুষগুলো ব্যস্ত। হঠাৎ করে চোখ পড়লো একটা বয়স্ক লোক, মিনিমাম 50 বছর হবে, ফোনে কথা বলতে বলতে রাস্তার বেশ মাঝখানে চলে গেছে। বিপরীত দিক থেকে যে একটা ট্রাক হর্ন দিতে সজোরে আসতেছে, সেদিকে কোনো খেয়াল নেই। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে যেয়ে লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিলাম। এরপর আর আমার কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার চোখ খুলে দেখে পাশে বসে থাকা নার্স বলল, অবশেষে 13 দিন পর তাহলে আপনার জ্ঞান ফিরল? কি 13 দিন পরে আমার জ্ঞান ফিরল? কি হয়েছিল আমার? আর এখানেই বা কে নিয়ে আসলো? প্লিজ আপনি শান্ত হন, আপনার বেশি কথা বলা বারণ আছে, আমি আসতেছি। নার্স বাইরে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি আমাকে এখানে নিয়ে আসলো। আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, তিনি কি এখনো বেঁচে আছে কি? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছি। হঠাৎ কে যেন বলল, তাহলে আপনার জ্ঞান ফিরেছে? কথাটা শুনে দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে অবাক, যেন দরজা দিয়ে রুমে যে লোকটা ঢুকতেছে সে হলো সেই লোকটা। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ লোকটা হলো সেই লোকটাই যাকে আমি ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিয়েছিলাম। লোকটি বলল, বাবা তাহলে তোমার জ্ঞান ফিরিয়ে এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কি হয়েছিল আমার? তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলে, ঠিক তখন তুমি ট্র্যাকটির সাথে ধাক্কা খাও আর পরে যে তোমার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া, অনেক ব্লাড বের হয়। সেখান থেকে দ্রুত তোমাকে হসপিটালে এনে ভর্তি করায়। আজ 13 দিন পর তোমার জ্ঞান ফিরল। চুপ করে শুনছি। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন,
সমস্যা তেমন নেই, 2 দিন পরে রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। বাসায় যে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক আপ করতে হবে। এই বলে ডাক্তার রুম থেকে বেরিয়ে গেলেন। আঙ্কেল আমার কাছে এসে বলল, তোমার নাম কি? সাইদ হাসান শাহী। বাবা, তোমার বাসা কোথায় আর তোমার মা বাবা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাসা থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ, এরপর সবকিছু বললাম। মন খারাপ করো না বাবা, আমি আছি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো, আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে 2 দিন পার করলাম বন্ধ রুমে। আজকে আমার রিলিজ দিবে, ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি সামনে একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেটায় উঠে একটা রাজপ্রাসাদের মতো বাসায় চলে আসলাম। তবে এই বাসাটা আমাদের বাসা, সরি সেটা তো আমার বাসা নেই, আমজাদ চৌধুরীর বাসা থেকেও বড়। যাই হোক, বাসার ভেতরে ঢুকে আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিল থাকার জন্য। রুমটা বেশ গোছালো। রুমটা দেখতেছি, আমার সঙ্গে আঙ্কেল এসে বললো, পছন্দ হয়েছে কি তোমার? হ্যাঁ, আপনি কি এই বাসায় একাই থাকেন? হ্যাঁ বাবা। আঙ্কেল এই রুমে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে আমার ছেলে থাকতো। কোথায় গেছে আপনার ছেলে? এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মানে? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে ছিল আমার সুখে সংসার। তোমার বয়সী এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল। একটাই সন্তান আমাদের। আমি ব্যবসার কাজে বাইরে যাই, সেখান থেকে ফিরে আসতেই ছেলে আমার কাছে বায়না ধরল আমাদেরকে নিয়ে সিলেটে ভ্রমণে যাবে। আমিও আর না করতে পারলাম না। ছেলের খুশিতে আমার খুশি। তারপর আমার এক গাড়ি নিয়ে বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে রেজি ড্রাইভ করবে, সেদিন ড্রাইভারকে রেখে আসলাম। আল্লাহর রহমতে ভালোভাবে সিলেট ঘোরাফেরা করলাম। কে জানতো যে এই ঘোরাফেরাটাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে। সেখানে সব কিছু ভালোভাবেই দেখলাম, সবাই খুশি হয়েছে। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সেদিন সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে। আসার সময় আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাঝপথে আসতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে একটা পাথরের ট্রাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খায়, যার ফলে আমাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তারপর আর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে। আমার অফিসের ম্যানেজারটা ছিল খুব ভালো মানুষ। আমি তাকে আমার বউ আর ছেলের কথা জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। এতে আমি বুঝতে পেরেছি ওরা পৃথিবীতে নেই। তারপর থেকে আমি একাই থাকি। এই বয়সে আর আমার জীবনে কাউকেই জড়ায়নি। কথাগুলো বলে আঙ্কেলের চোখে পানি মুছলেন। বাবা, তোমার কাছে আমার একটাই আবদার আছে, পূরণ করবি? বলেন। বাবা, তুই আমার ছেলে হয়ে থাক। তোকে কোনোদিন কষ্ট দেব না। তুই শুধু আমাকে বাবা বলে ডাকবি। আমি জোরে ধরে বললাম, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বাবা। তুমি এখন থেকে আমার উপর ছেলের অধিকার খাটাবে। আঙ্কেল মানে আব্বুকে আমি জোরে ধরে কান্না করতে লাগলাম। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবার কেঁদো না, এ দেখো তোমার ছেলে ফিরে এসেছে। অনেকক্ষণ ধরে কাঁদার পরে বাবা আমাকে ছেড়ে দিয়ে খাবার নেওয়ার জন্য নিচে গেল। আমি ফ্রেশ হয়ে খাটে বসে আছি। বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া করায় আমাকে ওষুধ খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে বললো। রুমে এসে ভাবতে লাগলাম, হায়রে দুনিয়া, যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুড়ে ফেলে দিল, আর একজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিশ্বাস করে নিজের সন্তানের মর্যাদা দিল। মা বাবার কথা মনে পড়ছে খুব। কেমন আছে তারা ভাবতেই চোখের কোনায় পানি আসলো। ঘুমিয়ে গেলাম। ফজরে আব্বুর ডাকে ঘুম থেকে উঠলাম। উজু করে আব্বুর সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে এসে খাইয়ে দিল আর বললো একটু বাইরে যাবে। আমি রুমে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বললো, এখানে কিছু প্যান্ট আর টি শার্ট আছে, আর এই ব্যাগে ফোন আছে, এটা ব্যবহার করিস। এত কিছু নিয়ে আসার কি দরকার? তোর দরকার না থাকলে আমার দরকার। আমি আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি রেডমি 8 ডুবাল, আগের মডেল, চলবে, সমস্যা। যাই হোক, 15 দিন কেটে গেল। আব্বুর সেবা যত্নে আমি এখন অনেক সুস্থ। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি একটা জব করতে চাই। আমার কি কম আছে? তা নয় আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে অফিসে জয়েন করো। আমি তো বেশি লেখাপড়া করিনি। সমস্যা নেই। আচ্ছা, কবে থেকে জয়েন করবি? কাল থেকে। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু গাড়িতে যেতে বলেছিল, বাট আমি যাইনি। আর আব্বু আমাকে অফিসটা দেখিয়েছিল, এজন্য আসতে কোনো সমস্যা হয়নি। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসে ঢুকেই ম্যানেজার এসে আমাকে আমার কেবিনে নিয়ে গেল। একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করে দিল আর ম্যানেজারকে বললো আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার স্যার আমার কেবিনে এসে কাজ বুঝিয়ে দিলেন। যাই হোক, প্রথম দিন তাই তেমন কাজ নেই। এছাড়া এই কাজগুলো আমার জানা ছিল, টুকিটাকি কাজ করছিলাম।
এমন সময় পিয়ন এসে বলল, স্যার মানে আব্বু নাকি ডাকতেছি। আমি আব্বুর কেবিনের সামনে যেয়ে বললাম, আসতে পারি স্যার? আমাকে আর কখনো স্যার বলবি না, আর তোর আসতে কোনো অনুমতি লাগবে না। আচ্ছা, কি জন্য ডেকেছো? এই বস এখানে, লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করব। এরপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোনায় পানি। আমি আর কিছু বললাম না, কারণ এই পানি কষ্টের পানি নয়, এই পানি হলো হারানোর সুখকে খুঁজে পাওয়ার পানি। লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার কেবিনে আসতে লাগলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেল বুঝতেই পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, বাসায় কখন যাবি? এই তো এখনই যাব। চল গাড়িতে করেই যাই। না আব্বু, তুমি যাও, আমি রিক্সায় চড়ে যাবো। রিক্সায় চড়বি মানে? আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিক্সায় করে যাচ্ছি, তুমি চলো। ঠিক আছে আয়। আমি রিক্সায় করে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি আব্বু বসে থেকে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা। রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গেলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম। বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাইরে বেশিক্ষণ থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে রুমে চলে গেলাম। পরদিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে যেয়ে কাজ করে বাসায় চলে আসলাম। এভাবেই চলে গেল 1 মাস। এই 1 মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে। আসলে আমি আগে মাঝে মধ্যে ভাইয়ার আর আব্বুর সাথে অফিসে যেতাম, ইচ্ছা করে এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। এদের নাম হলো আখি, ববি, নাহিদ, রাকিব আর রিমন। প্রতিদিনের ন্যায় আজকেও নাস্তা করে রিক্সায় চড়ে অফিসে গেলাম। তবে আরেকটা কথা, এখনো অবধি কেউ জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে। আব্বু সবার সাথে আব্বুর সূত্রে পরিচয় করতে দিতে চাইছিল, কিন্তু আমি হইনি। আমি সাধারণভাবেই আছি। রাতে ডিনার করার সময় আব্বু বলল, বাবা তুই লেখাপড়াটা একবারে শেষ কর, না হয় আমার ব্যবসার দায়িত্বটা ঘাড়ে নেই। আমি আর কতই। আব্বু আমি কয়েকদিন অফিসে কাজ করব, তারপর আবার লেখাপড়া শুরু করব। আচ্ছা তুই যা ভালো মনে করিস। যাই হোক, ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে পূর্বের ন্যায় গেলাম অফিসে। যেয়ে কাজ করতেছি এমন সময় পিয়ন এসে বললো আব্বু আমাকে ডাকতেছে। আমি চলে গেলাম আব্বুর কেবিনে। আব্বুর কেবিনের দরজা নক করে বললাম, আসতে পারি? হ্যাঁ আয়। আর তোকে কতবার বলবো, আমার কেবিনে আসতে তোর অনুমতি লাগবে না, কথা কি তোর কানে যায় না? আমি যে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমার শোনা আব্বু, রাগ করে না, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। কি জন্য ডেকেছো বলো? আব্বু আমাকে একটা লেটার হাতে দিয়ে বললো, এটা ভালোভাবে পড়। আমি লেটারটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা বুঝতে পারবো না। লেটারটা ছিল আমার প্রমোশনের। আমার পোস্টটা ছিল ম্যানেজারের নিচের পোস্ট। আমি আব্বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললাম, ধন্যবাদ আব্বু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোর কাজের দক্ষতাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি হয়েছে কি? হ্যাঁ আব্বু, খুশি হয়েছি। খুব ভালো। আব্বু তুমি থাকো, আমি আমার কেবিনে গেলাম। কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে আমার সব বন্ধুকে আমার প্রফেশনের কথা জানালাম, তারাও খুশি হয়েছে। আকে বললো, দোস্ত অনেক দিন থেকে পেট পুড়ে খাওয়া হয়নি, আর যদি তুই কিছু খাওয়াতিস। শাকচুন্নি, আপনারা তো খালি খাওয়া। এ না, বিয়ের পর তুই এই রাক্ষসীকে খাওয়াবে কি? সেটাই তো চিন্তা রে ভাই, এখন থেকেই যে খাবার খায়, বিয়ের পর না জানি মন আজকে ফকির বানিয়ে দেয়। নাইদের কথা শুনে আখি বাদে আমরা সবাই হেসে দিলাম। আর আখি রাগে ফুসতে ফুসতে বললো, কি বললি আমি বেশি খাই? যা, তোর সাথে কথা নেই। এই কথা বলেই আখি জোরে জোরে রাস্তার দিকে হাঁটা শুরু করে দিল। আর নাহিদ বেচারা আখির রাগ ভাঙাতে ওর পিছে পিছে দৌড় দিল। আমরা আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর ওরা দুজনে আসলো। আমি বললাম, দোস্ত তাহলে তোরা সবাই সন্ধ্যায় 5 তারিখে হোটেলে আসিস, আমি ট্রিট দেবো। সবাই খুশি মনে বললো, ঠিক আছে। এরপরে বাসায় আসলাম। আব্বু এখনো আসেনি, অফিসে একটা মিটিং করতেছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসলে নামাজ পড়লাম। আজকে একটু ছাদে গেলাম পর্যন্ত সূর্যটাকে দেখার জন্য। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে নিচে আসলাম। নিচে এসে দেখে আব্বু এসেছে। আব্বুর সাথে বসে থেকে টিভিতে করোনা ভাইরাসের খবর শুনছিলাম। হঠাৎ মনে হলো আজকে ট্রিট দেওয়ার কথা। আব্বুকে বললাম, আব্বু আমি একটু বাইরে যাব, আসতে রাত হতে পারে। কেন? আসলে আব্বু আমার প্রমোশনের জন্য বন্ধুরা ট্রিট চাইছে, তাই রেস্টুরেন্টে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। দরজার কাছে আসতেই আব্বু আবার ডাক দিল, বাবা এদিকে একটু আয়। আমি কাছে দিয়ে বললাম, কি হয়েছে? আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বললো এটা কাছে রাখতে। আমি ওর না করলাম না, কারণ আমি যদি না নেই তাহলে আব্বু আমাকে ছাড়বে না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম। যে দেখি সবাই এসেছে, শুধু রিমন আসেনি। আমরা ভেতরে ঢুকে একটা টেবিলে বসলাম। অবশ্য টেবিলটা আমি আগেই বুক করে নিয়েছি। রিমনকে ফোন দিলাম, হ্যালো ওই কোথায় তুই? এই তো চলে এসেছি। ঠিক আছে আয় বলে ফোন কেটে দিলাম। একটু পরে রিমন আসলো। তারপর যে যার মতো অর্ডার করলাম।
খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু বসে থেকে অফিসের কাজ করতেছে। আমি বললাম, আব্বু তুমি ঘুমাওনি? তোর জন্য অপেক্ষা করছিলাম, ভাবলাম বসে থেকে না থেকে কাজ করি। ডিনার করেছো? হ্যাঁ, এই মাত্র করলাম, ঘুমিয়ে পর তাড়াতাড়ি। হ্যাঁ, তুমিও ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন করে ফেসবুকের একটা আইডি খুললাম, নাম দিলাম অবিশ্বাসীদের অবহেলার পাত্র। কিছুক্ষণ ঘাটাঘাটির করে ফোনটা রেখে দিলাম। ভাবতে লাগলাম মা বাবার কথা, কেমন আছে তারা, হয়তো ভালো আছে। আমার মতো পাপিষ্ট ছেলেকে ছাড়া, কিন্তু আমি ভালো নেই তাদের ছাড়া। এই বেইমান মন বারবার তাদের কথা ভাবে। তাদের কথা ভাবলে এমন কোনোদিন নেই যেদিন চোখের পানি নিয়ে বালিশ ভেজে না। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথা। সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমার মতো চরিত্রহীনকে তো ঘৃণা করতো। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে অফিসে গেলাম। এভাবেই কেটে গেল আরো 1 বছর। এই 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিয়েছে। অফিস থেকে এসে লাঞ্চ করতেছি, তখন আব্বু বললো, বাবা এবার লেখাপড়াটা শুরু কর। হ্যাঁ বাবা, এখন ভর্তি হব। ঠিক আছে, বাসার থেকে একটু দূরে একটা ভালো কলেজ আছে, এই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি আজকে। কবে ভর্তি হবি? কালকে ব্যবস্থা হলে কালকেই। পরের দিন আব্বুর সাথে যেয়ে কলেজে ভর্তি হলাম। সেখানে আব্বু আমাকে ছেলে হিসেবেই পরিচয় দিল। আমি আর কিছু বললাম না। যাই হোক, প্রথম দিন কিছু বন্ধু বানিয়ে বাসায় চলে আসলাম। এরপর থেকে শুরু হলো আমার লেখাপড়ার জীবন, মানে ছাত্র জীবন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার কলেজে ভর্তি হওয়ার। ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম। এবার আমি 3য় বর্ষে। কলেজে আমার বেস্ট কয়েকটা বন্ধু হয়েছে। আজকে রেজাল্ট দিয়েছে, বেশ ভালোই রেজাল্ট করছি। ভালো ছাত্র হওয়ায় এবারও আল্লাহর রহমতে ফার্স্ট হয়েছি। আব্বুকে বললে আব্বু খুব খুশি হয়েছে। আব্বু আমার মাঝেই আগের ছেলেকে খুঁজে পায়, কারণ আব্বুর আগের ছেলে লেখাপড়ায় ভালো ছিল। আব্বু আমাকে একটা বাইক উপহার দিয়েছে। একদিন ক্যাম্পাসে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় আব্বু ফোন দিয়ে বললো তাড়াতাড়ি অফিসে যেতে। কথা বলেই ফোন কেটে দিল। আমার মনে অজানা ভয় ঢুকে গেল। বন্ধুদের বলে বাইক নিয়ে দ্রুত অফিসে চলে আসলাম। অফিসে যেয়ে দেখি অফিসটা ফাঁকা। আমার মনের ভয় বেড়ে গেল। আমাকে দেখে পিয়ন এসে বললো আব্বু নাকি আমাকে হল রুমে যেতে বলেছে। আমি দেরি না করে হল রুমের দিকে দ্রুত হাঁটতে লাগলাম। হল রুমে যেয়ে দেখি সব স্টাফ বসে আছে, আর আব্বু স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে যেয়ে বলতে শুরু করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আপনাদের যে জন্য হল রুমে ডেকেছি তা হলো, আপনারা জানেন আমার ফ্যামিলি সম্পর্কে। আজ থেকে 6 বছর আগে আমার পরিবার হারিয়েছি একটা ছেলে, কিন্তু আল্লাহর রহমতে আমি আবার আর একটা ছেলে পেয়েছি, যে ছেলে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছিল। আমার ছেলে এই অফিসে কাজ করে। সেদিন আমার ছেলে এই অফিসে জয়েন করে। সেদিন আমি তাকে বলেছিলাম, বাবা আমার এত সম্পত্তি থাকার পরও তোমাকে জব করতে হবে কেন? সেদিন আমার ছেলে বলেছিল, আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম আমার ছেলে হিসাবে, কিন্তু সে বলেছিল, আব্বু আমি যেমনই আছি তেমনি ভালো, তার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো বড় মানসিকতা। আমি যদি তাকে বলি, বাবা আমাদের গাড়ি আছে, তুই গাড়ি নিয়ে অফিসে যাবি, সে বলে কি জানো বাবা আমি এমনি ভালো আছি। আপনারা কি জানেন বা চেনেন আমার ছেলেকে? না স্যার। সবাই উৎসুক জনতার মতো আব্বুর দিকে তাকিয়েছে। আব্বু আবার বলতে লাগলো, আজ আপনাদেরকে আমি এই জন্যই ডেকেছিলাম যে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে আর কেউ নয়, আমার ছেলে হলো আপনাদের পরিচিত সাহিদ হাসান সাহিব। আমার নাম শুনতে সবাই অবাক হয়ে গেল। আমি এতক্ষণ কলিগ মানে অফিসের বন্ধুদের সাথে বসেছিলাম। বন্ধুরা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে। আর অবাক হওয়ারই কথা, কারণ এই 1 বছরে কাউকেই বুঝতে দেয়নি যে আমি মালিকের ছেলে। যাই হোক, কথা বলা শেষে আব্বু আমাকে স্টেজে রাখলো। আমিও গেলাম। আমি যাওয়ার পরে আব্বু আমাকে ফুল দিয়ে বরণ করলো আর এই অফিসের এমডির চেয়ারে বসতে বললো। আমি চেয়ারে বসতেই আব্বু আবার বলতে শুরু করলো, এই কোম্পানির এবং সব সম্পত্তির মালিক এখন আমার ছেলে। এখন আমি বেশ অসুস্থ, আবারও হায়াতের কথা বলাও যায় না। এছাড়াও যদি কোনো কারণে আমি অফিসে আসতে না পারি, তাহলে আমার ছেলে সাহিদ হাসান সাহিদ এই অফিস দেখাশোনা করবে। আর আমি আশা করি আপনারা আমার অনুপস্থিতিতে কাজের কোনো গাফিলতি করবেন না। আব্বু আরো কিছুক্ষণ লেকচার দেওয়ার পরে সবাই ছুটি দিল। হলরুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে যেতেই রিমন বলল, স্যার আপনি এখানে কোনো দরকারি কি? শোন তোরা আমার বন্ধু ছিলি আর এখনো থাকবি, সো কোনো স্যার স্যার করবি না। তা না বুঝলাম, কিন্তু তুই এতদিন আমাদেরকে এই কথা জানানো কেন? আমি যদি তোদের বলতাম তাহলে তোরা আমার সাথে এত ফ্রিলি থাকতি না। সত্যি রে, তুই মহান। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতে ডিনার করার সময় আব্বুকে বললাম, আব্বু এসব বলার কি প্রয়োজন ছিল? দেখ বাবা, আমার শরীরটা বেশ খারাপ, কখন কি হয়। আর কখনো এসব কথা বলবে না। তোমার কিছু হলে আমি কি করে থাকবো? আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না। এবার খুশি?
আর তুমি এখন থেকে রেস্ট নাও, আর অফিসে একটা এমডি পোস্টের সার্কুলার ছাড়ো। ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে রুমে আসলাম, ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজে আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বু এখনো আসেনি। আব্বুকে ফোন দিলাম, আসসালামু আলাইকুম আব্বু, কোথায় আছো? ওয়ালাইকুম সালাম বাবা, আমি তো অফিসে আছি। কেন? বাসায় কখন আসবে? বিকেলে আসবো। আচ্ছা। এভাবেই চলে গেল প্রায় 4 মাস। আব্বুর শরীরটা বেশ খারাপ, হার্টের রোগী। কলেজে ক্লাস করছিলাম আমার সময় আব্বুর পিয়া আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বললো। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি আব্বুর পিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্বুর কি হয়েছে? স্যার অফিসে বসে থেকে কাজ করতে করতে স্ট্রোক করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। আমি আব্বুর পিয়ের সঙ্গে যে রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে গেলাম। আব্বুর রুমে যেয়ে দেখি আব্বুর পাশে উকিল বসে আছে আর মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আছে। আব্বু আমাকে দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে তার কাছে ডাকলো। আমি আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করতেছি। আব্বু তার মুখের মাস্কটা খুলে দিতে বললো। খুলে দেওয়ার পরে আব্বু আমার কপালে চুমু খেয়ে বললো, এই পাগল ছেলে কান্না করিস কেন, একদম কাঁদবি না। আর উকিল সাহেব, আপনি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দিন। আচ্ছা স্যার। এরপরে আব্বু তার সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিল। হঠাৎ আব্বুর শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি ডাক্তারকে ডাকতেই ডাক্তার এসে আব্বুকে নিয়ে আইসিইউতে নিয়ে গেল। আমি আইসিইউ এর রুমের পাশে বসে থেকে অজরে ভাবে কান্না করতেছি। এতক্ষণ অফিসের সব স্টাফ হাসপাতালে চলে এসেছে। আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে দেখি বিষণ্ণতার ছাপ। আমি দৌড়ে যেয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আমার আব্বু কেমন আছে? ডাক্তার চুপ করে মাঠের দিকে তাকিয়েছে। কি হলো ডাক্তার, বলুন আমার আব্বু কেমন আছে? আমার আব্বুর কিছু হয়নি তো? সরি, আমরা স্যারকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আব্বু! এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর আমার অফিসের আর কলেজের বন্ধুরা আমার পাশে বসে আছে। আমার চোখ খোলা দেখে নাহিদ বলল, দোস্ত, এটা ভাগ্য ছিল। আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চল। তো শান্ত হয়। না, আমি আব্বুকে দেখবো। শেষে ওরা আমার জোড়াজোড়িতে আব্বুর কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার মাথার সমস্যা হবে। ঠিক আছে স্যার, আমরা দেখছি। আব্বুর কাছে যেয়ে দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি দৌড়ে যেয়ে মুখের কাপড় খুলে দিয়ে কান্না করে বলতে লাগলাম, আব্বু তুমি আমাকে একা করে কেন চলে গেলে? কে আমাকে আদর করে তুলে খাওয়াবে? কে আমাকে আদর করে বাবা বলে রাখবে? কে আমাকে শাসন করবে? কেন আমাকে একাই রেখে চলে গেলে? রিমনের রাকিব এসে আমাকে আব্বুর কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। দেখ ভাই, এটা ভাগ্য ছিল, এটা মেনে নিতে হবে। আর সময় নষ্ট না করে স্যারের দাফন কাজ শেষ করি। চল। এরপর আব্বুর জানাজা করিয়ে দাফন শেষ করলাম। অবশ্য আমি জানাজার নামাজ পড়েছি। আব্বুর দাফন কাজ শেষ করতেই সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসলাম। আমার সাথে রিমন, নাহিদা, রাকিব আসলো আমার বাসায় আমার সাথে থাকার জন্য। বাসায় এসে নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না। যেখানে যাই সেখানে আব্বুকে খুঁজে পাই। যাই হোক, রুমে যেয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা খাওয়ার জন্য জোর করলো, কিন্তু আমি খেলাম না। রাতটা কোনো মতো পার করলাম। ফজরের আজান শুনে মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কবরে যেয়ে জিয়ারত করে চলে আসলাম। প্রিয়জনের হারানোর দুঃখ নিয়ে কেটে গেল 15 দিন। এখন আমি কিছুটা স্বাভাবিক। আর অফিসের জন্য একটা এমডি রেখেছি। এভাবে চলে গেল 2 মাস। কয়েকদিন আগে থেকেই ক্লাস করতে শুরু করে দিয়েছি। আজকে সকালে অফিসে গেলাম। অফিসে যেয়ে সবার সাথে দেখা করে এমডির কেবিনে গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য। মাঝে মাঝে আমি আসি হিসেব বুঝে নেওয়ার জন্য। অফিস থেকে কলেজে গেলাম। ক্লাস করে বাসায় ফিরলাম। গোসল করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে আব্বুর কবরে যেয়ে আব্বুর জন্য দোয়া করে বাসায় আসলাম। লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বাসায় কাজের জন্য একটা বুয়া মানে একটা খালা আছে। কয়েকদিন আগেই এক কাজে সন্ধ্যা রেল স্টেশনে গিয়েছিলাম। সেখানে দেখি একজন বৃদ্ধা মহিলা মাথা হেলে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? বাবা, আমি এই শহরে আমার ছেলের বাসায় থাকতাম, কিন্তু বইয়ের কথা শুনে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! বউয়ের কথা শুনে নিজেকে গর্ভধারিণী মাকে বাস থেকে বিতাড়িত করলো। হায়রে মানুষ! ধিক্কার জানাই সেই সব সন্তানকে। মা বাবা বৃদ্ধ হয়েছে, উল্টোপাল্টা কথা বলতে বা হিসাব করতেই পারে, তাই বলে নিজের মাকে বাস থেকে বের করে দেওয়া। আমি বললাম, কোথায় থাকবেন এখন? রাস্তার পাশে থেকে এই রাত কাটাবো। আপনাকে রাস্তায় থাকতে হবে না, আমার বাসায় চলুন। না বাবা, তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে। আমার মা বাবা কেউ নেই, চলুন। তারপর থেকে এই মহিলা আমার বাসায় থাকে। আমি কাজ করতে না দিলেও করে। যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম। কারণ মাঝে মাঝে আমার মাথার সমস্যার জন্য মাথার চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাইরে এসে দেখি একটা মেয়ে, বয়স আনুমানিক 17 থেকে 18 বছর হবে, চেয়ারে বসে থেকে কান্না করতেছে। আমি মেয়েটাকে বললাম, কি হয়েছে আপু? মেয়েটা বলল,
আমার আম্মুর ব্রেন টিউমার ছিল, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করতে হবে, আর এর জন্যই 2 লক্ষ টাকা প্রয়োজন। টাকা ছাড়া আম্মুকে অপারেশন করবে না, আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানোও যাবে না। আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটার চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম। সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করার টাকা দিবেন? আপু তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। চলুন। মেয়েটার সাথে ওর মায়ের কাছে গেলাম, যে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ হয়ে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি মেয়েটাকে করে নিয়ে চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে থেকে নাস্তা করতেছে আর টিভি দেখতেছে। এটা দেখে প্রচুর পরিমাণে রাগ উঠলো। ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স কেউ নেই। একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যুর প্রহর গুনতেছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে থেকে চা নাস্তা করতেছে। আর যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো, তাহলে হয়তো বা ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে যেত। শুধু বাধাটা কোথায় জানেন? বাধা হলো অর্থ সম্পদে। ওই মহিলাটার যদি অর্থ সম্পদ থাকতো, তাহলে আর এই বাধা থাকতো না। একটা ডাক্তার উচ্চ ডিগ্রি অর্জন করে এসে যদি একটা মানুষকে এই অবস্থায় রেখে দিতে পারে, তাহলে তাদের মনুষ্যত্বটা কোথায়? আমাদের দেখে যে ডাক্তার আমাকে চেক আপ করায়, তিনি আমার কাছে এসে বলল, স্যার আপনি কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা আমার না, সমস্যাটা হলো আপনাদের। কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? 132 নাম্বার কেবিনে যে ব্রেন টিউমারের রোগী আছে, আপনারা তাকে একাই রেখে সেখানে বসে চা নাস্তা করতেছেন। আসলে স্যার আমরা ওনাকে 2 লক্ষ টাকা আনতে বলেছিলাম, কিন্তু আনে নাই, এই জন্য আমরা ওই রোগীকে ওটিতে নেইনি। এই আপনাদের মানসিকতা? একজন রোগী মৃত্যু সজ্জায় আছে, আপনারা সরি স্যার। দ্রুত ওই রোগের অপারেশনের ব্যবস্থা করুন। ওকে স্যার। এরপরে কয়েকটা ডাক্তার মিলে ওই মহিলাকে ওটিতে নিয়ে গেল, আর আমি মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছি। আমি মেয়েটাকে বললাম, আপু তোমার নাম কি? আমার নাম নেহা। খুব সুন্দর নাম আপু তোমার, কান্না করো না। আচ্ছা, তোমার আম্মু সুস্থ হয়ে যাবে। ভাইয়া, আমার আম্মু ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। কে বললো কেউ নেই? আমি আছি। নিয়ে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। ও আপনাদের তো বলাই হয়নি, এই হাসপাতালটা হলো একটা বেসরকারি হাসপাতাল, আর এই হাসপাতালের মালিক এবং প্রতিষ্ঠাতা হলো আমার আব্বু। আর এখান থেকে যা কিছু আয় হয় তাই এতিমখানায় দান করি। তবে এটার মালিক বর্তমানে আমি। দেখো, নেয়াকে নিয়ে আমি ওটির দরজার পাশে সোফায় বসে আছি। একটু পরে ডাক্তার বের হয়ে এসে বললো, স্যার আপনাকে আর এই মেয়েকে পেশেন্ট ভিতরে ডাকতেছে। আমি নেহাকে নিয়ে ওটিতে গেলাম। মহিলাটা আমাকে ডাকলে আমিও কাছে গেলাম। মহিলাটা আমার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা আমি জানি আমার আর হায়াত বেশি নেই। বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই মেয়েকে দেখে রেখো। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আর আমি যদি না থাকি তাহলে নেহামা তুই একদম কান্না করবি না। আন্টি আল্লাহর রহমতে আপনার কিছু হবে না, আর আমি নেহাকে নিজের বোন হিসেবেই ধরে রাখবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। কথাগুলো কষ্ট করে বলতেছিল। হঠাৎ দেখি আন্টি চোখের পাতাগুলো নামে নিল। ডাক্তার দ্রুত আন্টির পালস চেক করে বলল, সরি স্যার, উনি মৃত্যুবরণ করেছেন, আর ওনার ব্রেন টিউমারের লাস্ট স্টেজে যাওয়ার জন্য আমরা বাঁচাতে পারিনি। নেহা ওর মায়ের মৃত্যুর কথা শুনে ওর মাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে আম্মু? আমি কার কাছে থাকবো এখন? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে আম্মু? কেন চলে গেলে? আমি পেছন থেকে নেহার কাঁধে হাত রেখে বললাম, বোন ভাগ্যে যা আছে তাই হবে। আর কে বললো এই পৃথিবীতে তোর কেউ নেই? আমি তো আছি। আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই। নেহা আমার কথা শুনে আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, আমার সাথে এমন কেন হলো বলতে পারবে ভাইয়া? জন্মের 1 মাস আগে বাবাকে হারিয়েছি। কোনোদিন বাবার আদর পাইনি। বাবার কোলে চড়ে কোনোদিন ঘুরে বেড়াইনি। ছোটবেলায় স্কুলের সবার বাবা তার ছেলে মেয়ে দিয়ে নিয়ে আসতো। আমি আমার বাবার জন্য পথ চেয়ে স্কুলের গেটে বসে থাকতাম। এই বুঝি আমার বাবা এসে আমাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলবে, মামনি তুমি কান্না করো না, এই দেখো তোমার বাবা এসে গেছে। কিন্তু কিন্তু কোনো দিন সেই আশা আমার পূরণ হলো না ভাইয়া। আর আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল। কে আমার মাথায় তেল দিয়ে বলবে, নেহা তোর চুলগুলো খুব সুন্দর? কে আমাকে তুলে খাওয়াবে বলো? কেন এমন হলো ভাইয়া?
কেন? আমি কি বলে তাকে সান্ত্বনা দেবো সেই ভাষায় হারিয়ে ফেলেছি। চারিপাশে তাকে দেখি ডাক্তার সহ নার্সদের চোখেও পানি টলমল করতেছে। আমি নিজেকে সামনে নিয়ে নেহার চোখের পানি মুছে দিয়ে বললাম, দেখ বোন, যা হওয়ার তা হয়ে গেছে, আর কান্না করলেও তা ফিরে আসবে না। আন্টি তো তোকে নিষেধ করলো কান্না করতে, তারপর যদি কান্না করিস তাহলে তো আন্টির কথা লাগতেই পারলি না। প্লিজ বোন আমার, কান্না করিস না। সরি ভাইয়া, আর কান্না করব না। এই তো সুন্দর বোন আমার। তারপরে নেহাকে ওর আম্মুর মুখ শেষবারের মতো দেখালাম। নেহা শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। নেহাকে আমার বাসায় রেখে খালার পরিচয় করে দিলাম। এরপরে আমার বন্ধুরা মিলে আন্টির দাফনের কাজ সেরে ফেললাম। দাফনের কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। বোনদের বিদায় দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি নেহা খালার রুমে মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। বললো, আপু তুই ডিনার করবি না? না ভাইয়া, ভালো লাগতেছে না। তা বললে তো হবে না আপু, চল তোকে খাইয়ে দেই। তারপরে নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে চেয়ারে বসলাম। আমি ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভাত খাওয়ানোর পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম, যাতে রাতে একটু ঘুমাতে পারে। নেহাকে আমার পাশের রুমে নিয়ে এসে শুয়ে দিলাম। এরপরে ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। পায়ে একটা কম্বল টেনে দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে এসে ভাবতে লাগলাম আমার জীবন কাহিনীটা কি থেকে কি হয়ে গেল। নিজের পরিবার ছুঁড়ে ফেলে দিল, আর আজকে নতুন একটা পরিবার পেলাম। কি দোষ করেছিলাম আমি তাদের কাছে? না, আমাকে ভেঙে পড়লে হবে না, নেহার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ছাদে অনেকক্ষণ থাকার পরে নেহার রুমে গেলাম। দেখি নেহা ঘুমিয়ে আছে। রুমটা একটু গরম করতেছে, এসিটা চালু করে দিলাম। আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ফজর উঠে নামাজ পড়ে আন্টির কবরে যেয়ে দোয়া করে আসলাম। বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠালাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই বললাম। নেহা নিচে আসতেই আন্টি, নেহা আর আমি একসাথে নাচতে করলাম। নাস্তা শেষে নেহাকে বললাম, আপু তোর বাসায় যাই, চল প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। আমি আর নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে। নেহার বাসায় পৌঁছে শুধু বইগুলো আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞাসা করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? ফার্স্ট ইয়ারে। তোকে আমি যেই কলেজে পড়ি সেই কলেজে ভর্তি করে দিব। ঠিক আছে ভাইয়া, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে আবার কি বলবো? এটা আমার বাসা, আর আমার বাবা কয়েক মাস আগেই মারা গেছে। আর আমি এবার অনার্স 3য় বর্ষে, আর নাম হলো সাইদ হাসান সাহি। তুই আমাকে তুই বলবি। আর শোন, বিকেলে তোকে নিয়ে শপিং মলে যাব। আচ্ছা ভাইয়া। আমি রুমে এসে শুয়ে থাকতেই ঘুমিয়ে গেলাম। দুপুরে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, এই ভাইয়া, ওঠো। আপু তুই যা, আমি আসতেছি। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহাকে ডেকে নিয়ে আমার হাতে তুলে ডিনার করলাম। বিকেলে নেহাকে নিয়ে শপিং মলে গেলাম। নেহার জন্য প্রয়োজনীয় কাপড় আর খালার জন্য কিছু কাপড় নিলাম। নিয়ে বাসায় আসলাম। নেহাকে নিয়ে ঘোরাফেরা করেই কয়েকদিন কেটে গেলাম, যাতে ওর মনটা ফ্রেশ হয়। এভাবেই চলে গেল 1 মাস। নেহা এখন মোটামুটি সুস্থ। আর কয়েকদিন আগে খালাকে এসে তার ছেলে নিয়ে গেছে। খালা এখন তার ছেলের কাছেই আছে। আজকে নেহাকে কলেজে ভর্তি করে দিলাম। নেহা কিছু বন্ধু বানিয়ে নিল। তারপর ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। পরের দিন 2 ভাই বোনে একসাথে কলেজে গেলাম। নিয়ে ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আমার বন্ধুদের কাছে গেলাম। আমার আপু বেশ ভালো স্টুডেন্ট। আপুকে রাতে পড়ানো, খাইয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, আর এদিকে আমার অফিস দেখাশোনা করা, এসব করতে আরো একটা বছর কেটে গেল। নিয়ে আবার ইন্টার 2nd ইয়ারে, আর আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমার আপু ভালো ছাত্রী হওয়ায় এবার ফার্স্ট হয়েছে। পরীক্ষার পর কলেজ ছুটি ছিল, ছুটিটা ভালো কাটলো 2 ভাই বোনের ঘোরাফেরা করে। কাল থেকে কলেজ শুরু। রাতে 2 ভাই বোন একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর এখন বুয়া এসে কাজ করে দিয়ে যায়। আপু করতে চেয়েছিল কিন্তু আমি করতে দেয়নি। নিত্যদিনের ন্যায় সকালে উঠে নাস্তা করে ভাই বোন কলেজে গেলাম। কলেজে বন্ধুদের কাছে যেতেই ইকবাল, আরো 2জন আছে, ওরা হলো সাকিব আর রিয়াদ, বলল, শাহিদ দোস্ত, কলেজে নাকি একটা নতুন ইংলিশ ম্যাম জয়েন করবে। শালা, তোর তো শুধু মেয়েদের কথা। কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে, এসব। ছেলেটা কেবল আসলো, কেমন আছে তা জিজ্ঞাসা না করে তিনি শুরু করেছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা হেসে দিলাম। আর ইকবাল শুধু রাগে ফসতেছে, দোস্ত এসব বাদ দে। ইকবাল, নতুন ম্যাডাম ম্যারিড নাকি আনম্যারিড রে? আমি কেমন করে বলবো? সরি দোস্ত, রাগ করিস না প্লিজ। তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবে কে? মানে? শালা মানে বুঝিস না? আজকে তোর খাওয়ানোর তারিখ। ভাই, আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমি পারবো না রে। পারবি না বললে তো আমরা শুনবো না। তুই এর আগে আমার থেকে জোর করে খাইয়েছিলি। ভাই, তোরা বোঝার চেষ্টা কর। কেন বোঝাবুঝি নেই? খাওয়াবি নাকি তোর গার্লফ্রেন্ডকে? উল্টাপাল্টা কিছু বলতে হবে। না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি আছি। শালা তোর বন্ধু নাকি শত্রু? এই তো গুড বয়, যা ভাবিস। চল। এরপর আমরা 4 জন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পরে 3 জন ইচ্ছে মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাবে না,
খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠতেই দেখি নিয়ে আরো কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে। আমি বললাম, আপু তুই এখানে কি খাবি? ভাইয়া ফুচকা খেতে মন চাইলো তাই আসলাম। আচ্ছা তোরা যে টেবিলে বসে পড়, আমি অর্ডার করতেছি। না ভাইয়া তুই যা, আমরা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে রাখ। নিয়ার হাতে কিছু টাকা দিয়ে আসলাম। 4 জন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতেই পিয়ন এসে বললেন, এই ক্লাসের শেষে প্রিন্সিপাল স্যার আমাদের নাকি হল রুমে যেতে বলছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হল রুমে গেলাম। যে দেখি প্রিন্সিপাল স্যার এখনো আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন। এজন্য স্যার আমাদের হল রুমে ডাকলেন। দেখো আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পরে স্যার আসলেন। আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে আমাদের কলেজে একটা ইংলিশ টিচার জয়েন করবে। আমাদের এই কলেজের নীতি অনুযায়ী যদি কোনো টিচার জয়েন করে তাহলে আমরা সেই টিচারকে একটা অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানাই। এবারও এটার ব্যতিক্রম হবে না। জি স্যার। কবে জয়েন করবে স্যার? আগামী 22 তারিখে কলেজে একটা প্রোগ্রাম আছে, আর সেদিন তোমাদের নতুন টিচার জয়েন করবেন। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো তোমরা হলে এই কলেজের সিনিয়র। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো তোমরা হলে এই কলেজের সিনিয়র। সকল কিছু করার দায়িত্ব তোমাদের। এক কথায় তোমরা এই কলেজটাকে মাতিয়ে রাখো। আর এইবারের যে অনুষ্ঠান হবে তার আয়োজন কিন্তু তোমাদেরই করতে হবে। ঠিক আছে স্যার। এই অনুষ্ঠানের সকল কিছুর দায়িত্ব থাকবে তোমাদের ক্লাসের ফার্স্ট বয় শাহিদ হাসান শাহির উপর। আর আমি আশা করি যে সে এই কাজে কোনো অবহেলা করবে না। শাহিদ হাসান দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার বললেন, তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। গুড। আজকে 18 তারিখ, আর বাকি 3 দিন। যা করার ভালোভাবে করবে। তাহলে তোমরা যাও। আর শাহিদ, তুমি আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার। আমরা সবাই হল রুম থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যার রুমে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, আসো। আমি ও রুমের ভেতরে গেলাম। স্যার আমাকে বললেন, শাহিদ শোনো, তোমাকে কিন্তু সব দায়িত্ব দেওয়া হয়েছে। জি স্যার। আমি তোমাকে কিছু কথা বলি, আর এভাবেই এই অনুষ্ঠানের সকল কিছুর প্রস্তুতি করবে। ঠিক আছে স্যার। এরপর প্রিন্সিপাল স্যার আমাকে কিছু কথা বললেন, যেগুলো করলে অনুষ্ঠানটা ভালোভাবে প্রদর্শিত হবে। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। এরপরে নেহাকে ক্যান্টিনে নিয়ে যেয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর সেটা নিজ হাতে নেহাকে তুলে খাওয়ালাম। এটা আমার প্রতিদিন কলেজ শেষের ডিউটি আর কি। প্রতিদিন কলেজ ছুটির পর নেহাকে নিজ হাতে ফুচকা খাওয়াই। এতে আমাকে খুব ভালো লাগে। এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করে না, কারণ সবাই জানে আমরা ভাই বোন। যাই হোক, আমার আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। নেহা নামাজ পড়ে। নামাজ পড়ে 2 ভাই বোন একসাথে লাঞ্চ করতে বসলাম। আমি আমার আপুকে তুলে খাইয়ে দিচ্ছি, আর আপু আমাকে তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে খুশি হয়ে আসলে নামাজ পড়ে আপুর রুমে গেলাম, যেদিকে আপু নামাজ পড়তেছে। এরপরে দুইজনে হালকা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম এতিমখানা। আর হ্যাঁ, আমি একটা এতিমখানা তৈরি করছি। সেটা আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে। এতিমখানা তৈরি করার আগে আমি আর নেহা দুজনে বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম একটা লোকের পাড়ে। সেখান থেকে ফিরে আসতেই রাত প্রায় 9টায় বেজে গিয়েছিল। আর তখন ছিল শীতকাল। শীতকালে রাত 9টা মানে অনেক রাত। বাইক নিয়ে আসতেছি, হঠাৎ নজর পড়লো কয়েকটা পথ শিশুর উপর। আমি বাইক নিয়ে ওদের কাছে গেলাম। বয়স হয়তো বা 6-7 এরকম হবে। রাস্তাও ধারে শুয়ে আছে আর শীতে কাঁপতেছে। ওদের কাছে একটা করে পাতলা কাপড় আছে, তাদের গায়ের সাথে অন্যজনেরা লেপটে আছে। তবুও তারা শীতের সঙ্গে পেরে উঠতে পারতেছে না। পাশে একটা বাচ্চাকে দেখে চমকে উঠতেছিলাম, কারণ তার গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পরনে যেটা ছিল সেটাই আছে। একে তো সেই ছোট বাচ্চা, 4 থেকে 5 বছর হবে। তার উপরে গায়ে কিছু নেই, আবার প্রচন্ড শীত, যার ফলে কাঁপতেছে। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার গায়ের জ্যাকেট খুলে ওই বাচ্চাটাকে পরিয়ে দিয়ে সেখান থেকে নেহাকে নিয়ে বাসে চলে আসলাম। রাতে ডিনার করার সময় নেহাকে বললাম, নেহা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ভাইয়া? এই পথ শিশুদের জন্য একটা এতিমখানা তৈরি করতে চাই। এ তো ভালো সিদ্ধান্ত ভাইয়া। তারপর এতিমখানা তৈরির উদ্যোগ নেই, আর আল্লাহর রহমতে সেটাতে সফলও হই। ওই পথ শিশুগুলো সহ মোট 40 জন ছেলে মেয়ে আছে আমার এই এতিমখানায়। যাই হোক, নিয়াকে নিয়ে এতিমখানায় গেলাম। গাড়ি থেকে নেমে চকলেটের একটা বক্স হাতে নিয়ে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে আমার মেয়ে মিম দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবাই তুমি এতে তো? হ্যাঁ মামুনি, আমি এসেছি। আমার তন্ন তিনি এতে তো? আমার আম্মুর জন্য আমি চকলেট এনেছি। তোতে আমার তুন্নল বাবা।
ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? আমিও ভালো আছি। আম্মু, তোমার ভাই আপুদের ডেকে নিয়ে এসো। আচ্ছা বাবাই। মিম ওদের ডাকতে চলে গেল। অবাক হওয়ার কিছু নেই, মিম আমার মেয়েটা নিয়ে 8 মাস আগে একটা বোরকা আর হিজাব পরা মহিলা এসে এই বাচ্চাকে এখানে নিয়ে আসে। ওই মহিলাটি কোনো কথা না বলে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে চলে যায়। বাচ্চাটা ছিল খুব সুন্দর, তখন তার বয়স ছিল 4 মাসের মতো। সে আমার কোলেই ঘুমাতো, আর তখন আমি এখানেই বেশি সময় থাকতাম। দেখো, বাচ্চাটার প্রতি আমার এক প্রকার মায়া জন্মেছে। আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, আর তার নাম রাখি মিম। সে ছোটবেলা থেকেই আমাকে বাবাই বলে ডাকে, আর নেয়াকে আম্মু, মা বলে, আন্নি আন্টি বলে ডাকে। তার কথা শুনে আমার প্রাণ জুড়ে যায়। সেজন্য আমি এখানে দিনে 2 থেকে 3 বার আসি। রাতে এসে মিমকে ঘুম পাড়ি দিয়ে চলে যাই। আর এই এতিমখানাটা আমার বাসার পাশেই। একটু পর মিম সবাইকে খাবারের জন্য ডেকে নিয়ে আসলো। ওরা সবাই সাথে খেলতে গিয়েছিল। মিম এসে আমার কোলে বসলো। দারোয়ান চাচাকে আমার গাড়িতে যে বিরিয়ানি ছিল তা নিয়ে আসতে বললাম। দারোয়ান চাচা বিরিয়ানি নিয়ে আসার পরে সবাইকে 1 প্লেট করে দিলাম। নিয়ে অন্য ছোট বাচ্চাকে খাইয়ে দিচ্ছি, আর আমি মিমকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে 5টি করে চকলেট দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে খালা ওদের দেখাশোনা করে তার সাথে কথা বলে মিমকে নিয়ে আমার বাসায় আসার জন্য গাড়ির কাছে আসলাম। মিমকে আজ আমার বাড়িতে রাখবো। মাঝে মাঝেই আমার বাসায় নিয়ে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। এরপরে আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখে আমি একটা রুমে শুয়ে আছি। রুমটা আমার কাছে অপরিচিত মনে হলো। চারপাশে তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের রুম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বুঝতে পারলাম সকাল হয়েছে। আবার কিছু শহুরে পাখি যেমন কাক ইত্যাদি পাখি ডাকতেছে। আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি দুজন আমার 2 হাত ধরে শুয়ে আছে। তার দুজন হলো নেহা আর মিম। আমি একটু নড়ে উঠতেই নেহা জেগে উঠলো। আমার দিকে তাকিয়ে আমাকে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলে বললাম, এই পাগলি বোন আমার, কাঁদছিস কেন? নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বললো, ভাইয়া, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো ভাইয়া? কি নিয়ে বাঁচবো আমি? আল্লাহর রহমতে আমার কিছুই হবে না বোন। আমাদের দুজনের কথাই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়লো। আমার মেয়েও আমাকে জোরে জোরে কান্না করতে করতে বললো, বাবাই, তুমি ঠিক আছো? আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ, আমার আম্মু আমার কাছে থাকলে আমি সবসময় ভালো থাকি। মিম আমার কপালে গালে চুমু খেতে খেতে বললো, বাবাই, তুমি কেন আমালে ঠেলে দিও না? আমি তোমালে থালা বাঁধবো না। তোমার মতো কেউ আমালে ধুয়ে দাও না। কেউ আমালে খুলতে নিয়ে দেয় না। আমালে ঠেলে দিও না বাবাই। আমি আর কি বলবো, নিজের কান্না আর ধরে রাখতে পারলাম না। আমিও আমার মেয়েকে জোরে ধরে অজস্র চুমু দিতে বললাম, আমি কখনো আমার আম্মুকে ছেড়ে যাব না। আমার আপু আমার হাত ধরে কান্না করতেছে, আর আমার মেয়ে আমাকে জোরে ধরে কান্না করতেছে। এরা দুজন আমাকে এত ভালোবাসে তা আজকের দিন না আসলে বুঝতে পারতাম না। তারা আমার রক্তের সম্পর্কের কেউ না, তারপরেও তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। অথচ যাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারাই আজ আমাকে ছুঁড়ে ফেলে দিল। হয়তো এটাই দুনিয়ায় টিকে থাকার একটা পরীক্ষা। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমার আপু আর মেয়ে কান্না বন্ধ করলো। এখনো জোরে ধরেই আছে। নিয়াকে দেখে মনে হচ্ছে রাতে কিছু মুখে দেয়নি। তাই আমি আপুকে বললাম, আপু তুই মনে হয় রাতে কিছু খাসনি, এখন ফ্রেশ হয়নি। আমি খাবার অর্ডার করতেছি। খাবার অর্ডার করলাম। আপু আর কিছু না বলে ফ্রেশ হতে গেল। আপু যেতেই ডাক্তার রুমে প্রবেশ করলো। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তুমি একটু ওঠো, তোমার বাবাই উঠে বসবে। ডাক্তার এসেছে। আমার কথা শুনে আমার মেয়ে আমার বুক থেকে উঠে পাশে বসলো। আমি উঠে বসতে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ডাক্তার আমার কাছে এসে বললো, এখন কেমন বোধ করতেছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমার কি হয়েছিল? স্যার, আপনি গত কয়েক সপ্তাহ ধরে রেগুলার ভাবে চেক আপ করেননি। আর গতকাল মনে হয় আপনি কোনো বিষয় নিয়ে উত্তেজিত বা চিন্তিত হয়ে পড়েছিলেন, যার ফলে আপনার ব্রেনে এক প্রকার চাপ পড়ে আর আপনি সেন্সলেস হয়ে পড়েন। আমি কি আজকে বাসে যেতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে আর নিয়মিত চেক আপ করতে হবে। ঠিক আছে। নিয়া ফ্রেশ হয়ে আসলো। ডাক্তারকে দেখে বলল, কেমন আছেন ডাক্তার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ভাইয়াকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ পারবেন, তবে সতর্কভাবেই চলতে হবে, যেন কোনোভাবে উত্তেজিত না হয়। ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পরে ওয়ার্ড বয় এসে খাবার দিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আর আপু একটা প্লেটে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম আমার কলিজা দুটা আমার হাতে খাওয়ার জন্য বসে আছে। আমি যে ওদের কাছে বসতেই আমার আম্মু এসে আমার কোলে বসে উঠলো। আমি আর কথা না বাড়িয়ে দুজনকে খাইয়ে দিলাম। মেয়েও আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আমার আম্মু বলল, বাবাই, আমিও তোমাকে খাইয়ে দেব।
না আম্মু, তুমি আমাকে খাইয়ে দিতে পারবে না, তুমি এখন ছোট, আগে বড় হও। না বাবাই, আমি পারবো। আন্নি, তোমারে খাইয়ে দিতে দে, আমিও দেব। আচ্ছা আম্মু দাও। এবার আমার মেয়ে আমাকে আর তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বিরিয়ানি আমার মুখে তুলে দিচ্ছে। খাওয়ানোর সময় তার ছোট্ট হাত দিয়ে আমার গালে এবং নাকে খাবার লেগে যাচ্ছে। এটা দেখে আমার মেয়ের হাসি আর আটকে না। পোকলা দাঁত, দিনে খিলখিল করে হাসতেছে। আমার মেয়ের হাসিতে যেন মুক্ত ঝরতেছে। কে বলবে কিছু সময় আগেই এদের জীবনে অন্ধকার বিরাজ করছিল। এদের দুজনের এই হাসিকে আজীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিতে রাজি। দেখো, অসীম আনন্দের মাধ্যমে খাওয়া দাওয়া শেষ করলাম। ওদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। মেয়েকে বললাম, আপু আজকে তুই কলেজে যাস না, রাতে তোর ঘুম জায়গা আছে, আর আমার আম্মুকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি ফিরো। আচ্ছা। কোথা থেকে আমার মেয়ে দৌড়ে এসে জড়ি ধরে বলল, বাবাই, তুমি কোথায় যাবে? কলেজে যাবো আম্মু। আচ্ছা, দাও। আর আর আদাল সময় আমার জন্য চকলেট আনবে। ঠিক আছে আম্মু, আর কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা বাবাই। বলে কপালে একটা চুমু দিল আমার। কোল থেকে নেমে গেল। কলেজে এসে ক্লাস করে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করে বাসায় আসলাম। শরীরটাও বেশ ভালো নেই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আমার আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে জোরে ধরে বলল, বাবাই, আমার জন্য তাদের এনে তো। পকেট থেকে চকলেট বের করে দিতে বললাম। আমার আম্মু আমাকে আনতে বলেছে, আমি না নিয়ে এসে পারি। চকলেট নিয়ে আমাকে জোরে জোরে বলল। আমার বেট্টু বাবাই। বলে কোল থেকে নেমে চিৎকার করে বলতে লাগলো, আন্নি, আন্নি, বেট্টু, আমার বাবাই আমার জন্য চকলেট নিয়ে দিতে, তুমি নিবা? না আম্মু, তুমি খাও। না আন্নি, তুমি এতটা নাও, না হলে লাগ তুলবো। ওরে বাবা, আমার আম্মুটা দেখছি রাগও করতে জানে। তোমাকে আর রাগ করতে হবে না, দাও, একটা আমি নিচ্ছি। তাই তো সুন্দর আন্নি। আমি ওদের কাহিনী দেখতেছি আর হাসতেছি। সন্ধ্যায় এতিমখানা যেয়ে মিমকে রেখে কিছুক্ষণ থেকে ওকে ঘুম পাড়ি দিয়ে চলে আসলাম। পরদিন দুজনেই কলেজে গেলাম। ক্লাস করে বাইরে এসে দেখি নেহাদের ক্লাসের একটা বাজে ছেলে নেহাকে বলতেছে যেগুলো আমি নাই বললাম। ওর কথা শুনে নেহা কাঁদছে আর ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আমি যেখানে এসেছি তা ওরা কেউ জানে না। আমার সাথে আমার বন্ধুরা ছিল, তারা মারামারির জন্য এক্সপার্ট। আমি আর কোনো কথা না বলে ওই ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম। সাথে আমার বন্ধুরাও, ওদের ইচ্ছা মতো পিটালাম। আপনারা হয়তো জানেন আমি আগে থেকে অন্যায় সহ্য করতে পারি না। আমার আজকের রূপ এর আগে এই কলেজের আর কেউ দেখেনি। একটু পরে পুলিশ আসলো। এর মধ্যে কে যেন ফোন করেছে। পুলিশ আসতেই ওই ছেলেগুলোর একজন বলল, দেখুন স্যার আমাকে কিভাবে মেরেছে। পুলিশ অফিসার আমাকে দেখে বলল, আরে সাহিদ স্যার, আপনি এখানে? ব্যবসা এতিমখানা হাসপাতাল থাকার কারণে এলাকার সবাই না চিনলেও প্রভাবশালী আর ক্ষমতাশালীরা আমাকে চেনে। পুলিশ অফিসার এর ব্যতিক্রম নয়, কিন্তু আমি যে কলেজে পড়ি তা জানে না আমি এই কলেজের ছাত্র। আচ্ছা স্যার, আমরা আসি। এই এদের গাড়িতে ওঠাও। ওকে স্যার। পুলিশ অফিসার সবার মুখের দিকে তাকিয়ে দেখলো। সবাই কিছুটা হতাশার মধ্যে আছে, তাই বললেন, তোমরা? হয়তোবা ভাবতেছি আমি এনাকে অ্যারেস্ট করলাম না কেন। শুনুন, ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি অন্যের প্রতিবাদ ছাড়া কাউকে মারে না। ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি কয়েক মাস আগে নিজের টাকায় গভীর পথ শিশুদের জন্য এতিমখানা তৈরি করেছেন। আরও আছে তার আবদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুলিশের কথা শুনে সবাই অবাক। আমি বললাম, একটা কথা সবাই কান খুলে শুনে রেখো, আজ থেকে যদি কেউ কোনো মেয়েকে আর বিশেষ করে আমার বোনকে বাজে কথা বলে তার চোখ আমি তুলে নেব, সে যেই হোক, মনে থাকে যেন। এরপর বন্ধুদের বিদায় দিয়ে নিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে একসাথে লাঞ্চ করে অবশ্যই গেলাম। এমডি সাহেবের সাথে কিছু কথা বলে হিসাবটা নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যে সবকিছু দেখে শুনে বাসায় আসলাম। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে গেল 3 দিন। আজকে কলেজে নতুন ম্যাম আসবে, অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। নিয়াকে নিয়ে কলেজে গেলাম। যাওয়ার পরে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু ভালোভাবে দেখে নিলাম, যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। অতঃপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো সেই আনন্দদায়ক মুহূর্ত, মানে নতুন ম্যাম স্টেজে ওঠার সময়। আমি আর আমার বন্ধুরা স্টেজের সামনে চেয়ারে বসে থেকে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতেছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এখানে সে সময়ে উপনীত হয়েছি যেটার জন্য আমরা এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছি। এখন তোমাদের নতুন টিচার স্টেজে আসবেন, আর তাকে বরণ করে নেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই কলেজের ছাত্র
শাহিদ হাসান শাহীকে। শাহিদ হাসান শাহী, তুমি কোথায় আছো? এই মুহূর্তে স্টেজে উপস্থিত হও। আমি আর দেরি না করে স্টেজে উঠে গেলাম। আমি নিচের দিকে তাকিয়ে পুরো তোড়া ঠিক করতেছি। একটু পরে ছাত্রছাত্রীরা তালি দিতে লাগলো। বুঝলাম কেউ যেন স্টেজে উঠেছে, ভাবলাম ম্যাডাম হবে। এখন নতুন ম্যামকে বরণ করে নেওয়ার জন্য নাহিদ হাসানকে অনুরোধ জানাচ্ছি। আমি ফুলের তোড়া হাতে নিয়ে পিছনে ফিরে নতুন ম্যামের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি কাকে দেখছি? এটা কি করে সম্ভব? ম্যাম আর কেউ নয়, ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড সামিয়া। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়া হয়তো ভাবতেছে যে আমি এখানে কেন। শাহিদ হাসানকে আমি আবারও অনুরোধ করছি নতুন টিচারকে বরণ করে নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যারের কথায় আমার ধ্যান ভাঙলো। আমি কাঁপা কাঁপা হাতে স্বামীকে ফুলের তোড়া দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে স্টেজ থেকে নেমে আসলাম। আমাকে এভাবে নেমে আসতে দেখে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা কিছুটা অবাক হয়ে গেল। আমি স্টেজ থেকে নেমে এসে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে পড়লাম। এখানে কেউ নেই এখন, তেমন নিরিবিলি পরিবেশ নয়। একটু দূরে এই সাউন্ড বক্সে বাজতেছে, আর এই সাউন্ড বক্সের মাধ্যমে ভেসে আসতেছে সামিয়া নামের অবিশ্বাসীর কথা। স্বামী লেকচার দেওয়ার পরে প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ লেকচার দিলেন, তারপর অনুষ্ঠান শেষ করে দিলেন। আমি বসে থেকে ভাবতেছি যে সামি এখানে কেন? সামি কি আমাদের ইংলিশ ম্যাম? আর সে এখানেই বা কেন জয়েন করলো? সেই স্বার্থপর শহরেই তো ভালো ভালো কলেজ ছিল। না, আর ভাবতে পারতেছি না। মাথাটা ব্যথা করতে শুরু করলো। হঠাৎ করে কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে দেখি ইকবাল আমার হাত রেখে আছে। সাকিব আর রিয়াদ ইকবালের পাশে দাঁড়িয়ে আছে। ইকবাল আমাকে বললো, শাহিদ, তোর কি হয়েছে? এখানে একাই বসে আছিস কেন? না রে দোস্ত, তেমন কিছু হয়নি, মাথাটা একটু ব্যথা করতেছে। আচ্ছা চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ঠিক আছি। শাহিদ, তোকে প্রিন্সিপাল স্যার দেখা করতে বলেছেন। যাচ্ছি, আমার সাথে তোরাও চল। চল। ওদের সাথে নিয়ে প্রিন্সিপাল স্যার রুমে গেলাম। দরজায় যেয়ে বললাম, মে আই কাম স্যার? এসো। আমি রুমের ভেতরে ঢুকে গেলাম। স্যারের সামনে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার শাহিদ, তুমি তখন স্টেজ থেকে নেমে গেলে আর আসলে না কেন? আমি বললাম, স্যার তখন আমার মাথা ব্যথা শুরু হয়েছিল, আর আপনি তো জানেন আমার মাথায় প্রবলেম আছে। ঠিক আছে, তবে তুমি আমাকে বললে ডাক্তারকে বলতাম। সমস্যা নেই স্যার, আর কোনো কাজ আছে কি? না নেই, তুমি বাসায় যাও, আর কালকে একটু তাড়াতাড়ি কলেজে এসো। আচ্ছা স্যার। স্যার রুম থেকে বের হয়ে বউদের বিদায় দিয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে যেতে দেখি নেহার ওর কিছু বান্ধবী বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি নেহাকে বললাম, আপু বাসায় যাবি না এখন? হ্যাঁ ভাইয়া, চলো। তারপরে ওকে নিয়ে ক্যান্টিনে যেয়ে কিছু খাইয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করলাম। জোরে নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পরে লগ আউট করে রেখে দিলাম। সন্ধ্যায় এতিমখানায় গেলাম। সেখানে আমার মেয়েকে নিয়ে কিছু সময় আড্ডা দিলাম। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে আসতে যাব, ঠিক তখনই মেয়ে দুই হাতে আমার ডান হাত জড়ে ধরে বলল, বাবাই, আমি তোমার সাথে থাকবো, তুমি দিও না। আম্মু আমি তোমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই আর তুমি ঘুমিয়ে যাও। না, তুমি আমার সাথে ঘুমাবে। বলে কান্না করতে লাগলো। আমি আমার মেয়ের কান্না সহ্য করতে না পেরে ওকে নিয়ে আমার বাসায় আসলাম। আর আমি এই এতিমখানায় ঘুমাতে পারবো না, এটার বেশ কয়েকটা কারণ আছে। আরেকটা কথা, আমি যদি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসি তাহলে সকালে ওটা কান্না করে দেবে, কারণ সকালে দেখবে যে আমি ওর পাশে নেই। আর আমার মেয়ের এই বয়সে আল্লাহর রহমতে ব্রেন শক্তিটা বেশি। মিমকে নিয়ে এতিমখানা থেকে বাইরে হয়ে বাইকের কাছে আসলাম। আজকে নিয়ে আসিনি আমার সাথে, ওর নাকি শরীর খারাপ, তা আমিও নিয়ে আনিসিনি। যাই হোক, আমি বাইকে উঠে আমার মেয়েকে আমার সামনে বসিয়ে নিলাম। ছোট বাচ্চা, পেছনে বসে রাখাটা উচিত নয়। এরপরে মেয়ের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। মিম নেহাকে দেখে আমার কোল থেকে নেমে ওর আন্নিকে জড়িয়ে ধরে বলল, আন্নি, আজকে আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে আম্মু, এসো। এরপরে সবাই একসাথে মানে নেহা, মিম আর আমি একসাথে ডিনার করতে বসলাম। মিম আগেই খেয়েছে, তারপর নাকি আমার সাথে খাবে। আমার মেয়ে তো খাবে না, আমার সাথে শুধু দুষ্টামি করবে। খাওয়া দাওয়া শেষ করে নেহা ওর রুমে ঘুমাতে গেল, আর আমি আমার মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমাতে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়তেই আমার মেয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিভিন্ন গল্প শোনাচ্ছি, আর সে আমার গল্প শুনে ফোকলা দাঁত দিয়ে হাসতেছে। একটু পরে দেখি আমার মেয়ে আর হাসতেছে না, নড়াচড়া করতেছে না। ফোনের ফ্ল্যাশ জ্বালে দেখি মেয়ে আমার পরম সুখে ঘুমাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এর মাঝে এক অজানা সুখ মনের গহীনে অনুভব করলাম। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল সামের কথা মনে পড়তেই। আমি তো এখানে একাই ভালো আছি, কেন তুমি আবার সেই পুরনো ক্ষতটাকে জাগিয়ে দিচ্ছ? আমি তো আর চাই না তোমাদের মতো অবিশ্বাসীদের কাছে ফিরে যেতে। আমি তো এখানে একটা বোন আছে, একটা টুকটুকে মেয়ে পেয়েছি। তোমাদের আর আমি চাই না, তোমাদেরকে আর আমি চাই না।
মা বাবার কথাটা ভাবতেই বালিশটা ভিজে গেল। ঘুমিয়ে পড়লাম। সকালে আমার মেয়ের ডাকে ঘুম থেকে উঠলাম। বাবাই, ও বাবাই, ও তো থোতাল হইতো। আম্মু উঠতেছি। উঠে ফ্রেশ হয়ে তিনজন নাস্তা করলাম। নাস্তা করার সময় নেহা বলল, ভাইয়া, আজকে আমার আম্মুটাকে কলেজে নিয়ে চলো। আম্মু তুমি আমার কলেজে যাবে? তাবু, তুমি আমালে চকলেট কিনে দিতে হবে। আচ্ছা আম্মু, দিব, চলো। এরপরে আমার মেয়েকে ভালো কাপড় পরিয়ে দিলাম। হাজার হলো আমার প্রিন্সেস বলে কথা। যাই হোক, আমার মেয়ে আর বোনকে নিয়ে কলেজে গেলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে বললাম। আমি বাইক পার্ক করে ওদের কাছে এলাম। এরপর ওদের নিয়ে ক্যান্টিনে গেলাম। আমার বন্ধুরা এখনো আসেনি। আমরা একটা টেবিলে বসলাম। আমি আর নেহা দুজনে দুই পাশে, আর আমার প্রিন্সেস মাঝখানে। পরিচিত কেউ দেখলে আমাদেরকে একটা ফ্যামিলি ভাববে। অনেক সময় ধরে আমরা তিনজন বসে থেকে খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলাম। উঠে আসতে যাবো, তখন আমার মেয়েকে বললাম, আম্মু তুমি আর কিছু খাবে? আইসক্রিম খাবো। আমি ওয়েটারকে বলে আইসক্রিম আনাই। আইসক্রিম এনে আমার মেয়েকে দিলাম। সে পরম আনন্দে খাচ্ছে। আমি আর নেহা ওর খাওয়া দেখে হাসতেছি, কারণ আমার মেয়ের গাল ও নাক মেখে গেছে আইসক্রিম। আমার মেয়ে আমাকে বলল, বাবাই, তুমি আমার আইসক্রিম খাবে? না আম্মু তুমি খাও। আচ্ছা বাবাই। আমরা তিনজন এমন টেবিলে বসে আছি, এখানে কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে গেটের সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অনায়াসেই আমাদের দেখতে পারে। আমি আমার মেয়েকে বললাম, মামুনি আর কিছু খাবে? না বাবাই, আর খাবো না। হঠাৎ করে কথাটা পিছন থেকে কে যেন বললো। পিছন ফিরে দেখলাম আমার হাত পা অবশ হয়ে গেল, কারণ পিছন থেকে সামিয়া এই কথা বললো। হাঁটতে হাঁটতে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। সামিয়াকে দেখে নিয়ে সালাম দিল, কিন্তু সামিয়া সালামের জবাব দিল না। সামিয়া আবার বলতে শুরু করলো, তাহলে বিয়েও করে ফেলেছো? মেয়েটাও একটা হয়েছে, খুব কিউট তো। আর এটা তোমার বউ, বেশ ভালোই মানাচ্ছে দুজনকে। কবে বিয়ে করলে? সামিয়ার কথা শুনে নিহার আমি অবাক হলাম। সামিয়ার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে সে খুব কষ্টে কথাগুলো বললো। তাহলে কি সামিয়া আমাকে ভালোবাসে না? না, তা হতে পারে না। আমি চুপ করে এসব ভাবতেছি। আবার সামিয়া বলল, কি হলো বলে না যে কবে বিয়ে করেছো? নেহা আবার বলতে লাগলো, ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার আবার কোথায় ভুল? তোমাদের পারিবারিক কথা জিজ্ঞেস করেন? না ম্যাম, আপনি যা ভাবছেন তা নয়। উনি আমার হাজব্যান্ড নয়, উনি আমার ভাইয়া। আমাকে রাস্তা থেকে তুলে এনে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া নেহার কথা শুনে আকাশ থেকে বললো, তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে এই বাচ্চাটাকে? ভাইয়ার একটা এতিমখানা আছে, আর সেখানে প্রায় বছর আগে একটা মহিলা এই বাচ্চাটাকে ভাইয়ার কাছে দিয়ে যায়। আর আমি আর নেহাকে বলতে না দিয়ে বললাম, নেহা চুপ কর, আর কাউকে যেন বলবি না। মিম আমার মেয়ে নয়, মিম আমার মেয়ে, বুঝলি? আচ্ছা ভাইয়া। চল। আম্মু তুমি আন্নির সাথে যাবে নাকি আমার সাথে? বাবাই, আমি তোমার সাথে যাবো। চলো আম্মু। এরপরে নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতে ইকবাল মিমকে কোলে নিয়ে আদর করতে লাগলো। কেমন আছেন আন্টা? আমি ভালো আছি। আমার ভাতিজি কেমন আছে? বাবাই, ভাতি দিদি। আমার মেয়ে জানে না ভাতিজি কি। তুমি আমার মেয়ে, আর তোমার আঙ্কেলের কাছে ভাতিজি, বুঝেছো আম্মু? বাবাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাসে সবাই মিমকে চিনে। মিম বলতে ওরা পাগল। যাই হোক, প্রথম ক্লাস করলাম। দ্বিতীয় ক্লাসে নাকি ইংলিশ হবে। একটু পরে প্রিন্সিপাল স্যারের সাথে সামি ক্লাসে ঢুকলো। সরি, এখন তো আর সামি বলা যাবে না, এখন ম্যাম বলতে হবে। ক্লাসে ঢুকে স্যার পরিচয় করে দিলেন। এবার সামিও কিছু বললো। তবে আমি একটা বিষয় অবাক হলাম, আর তা হলো সামিয়া নাম বলার সময় বললো আমার নাম মিস সামিয়া। তা মানে সিঙ্গেল। সে সিঙ্গেল হোক আর মিঙ্গেল হোক, তা আমার দেখার বিষয় নয়। প্রিন্সিপাল স্যার সামিয়াকে, সরি নতুন ম্যামকে সঙ্গে নিয়ে ক্লাসে আসলেন। এরপরে প্রিন্সিপাল স্যার কিছু নীতিকথা চলে গেলেন। চলে যাওয়ার সময় বললেন, মিস শামিয়া, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আপনি শাহিদ হাসানকে বলবেন। শাহিদ হাসান হলো এই ক্লাসের ফার্স্ট বয়। ওকে স্যার। প্রিন্সিপাল স্যারের কথা শুনে আর আমার খুব খারাপ লাগলো। আমার কথা কেন তাকে বলতে হবে? আমি ছাড়া কি আর কেউ নেই? তবে এটা যদি অন্য কোনো টিচারের জন্য বলতেন তাহলে আমার মনে আনন্দ জাগতো, কিন্তু সাইমের জন্য আনন্দটা বেদনায় পরিণত হয়েছে। কারণ আমি আর চাই না ওর মতো অবিশ্বাসীর মায়ায় নিজেকে জড়াতে। যাই হোক, এবার ইংলিশ ম্যাম তার পরিচয় দিতে লাগলেন। নিজের পরিচয় দেওয়ার পর তিনি সব ছাত্রীদের পরিচয় নিচ্ছেন। এবার আমার পালা। আমি সামনের বেঞ্চে বসেছিলাম, আর ম্যাম পেছনের বেঞ্চ থেকে পরিচয় নিয়ে শুরু করেছেন। ম্যাম আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তোমার নাম কি?
আমি কিছুটা অবাক হলাম, আমার নাম জানার পরও জিজ্ঞাসা করতেছে, হয়তো ভুলে গেছে আমার মতো চরিত্রহীনের কথা। এসব ভাবতেছি তখন আবার বলল, কি হলো, নাম বলো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, সাইদ হাসান সাইদ। তবে কেউ চরিত্রহীন উপাধিও দিয়েছিল। আমরা এই কথা শুনে ম্যাম কিছুটা অনুশোচনা বোধ করলো। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যামের প্রশ্ন শুনে আমি সহ ক্লাসের সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেলাম। ম্যাম বলে, কি ছিল কিন্তু এখন নেই। নাই কেন? জানতে চাচ্ছেন নাই কেন? তাহলে শুনুন, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম। সে ছিল একজন অবিশ্বাসী। কি? আমি অবিশ্বাসী?